প্রথম দফায় যে জানাজা সেটি এইমাত্র শেষ হলো এবং এই জানাজায় যেহেতু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি উপস্থিত হয়েছেন এবং তার জন্যই এখানে আসলে বেশি করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার দেখতে পাচ্ছি আমরা। এবং যেহেতু প্রথম জানাজা শেষ হলো, আপনাকে আমি আগেই জানিয়েছিলাম যে দ্বিতীয় জানাজা আগামীকাল সকাল 11টায় হাইকোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। আমরা জানাজা শেষ হওয়ার পরে মূলত এখানে প্রধান উপদেষ্টা তিনি বের হচ্ছেন, আমরা সেদিকেও নজর রাখছি। এর পাশাপাশি যে তথ্যগুলো জানিয়ে রাখা প্রয়োজন তার জানি উপদেষ্টা হাসান আরিফের কন্যা তিনি দেশের বাইরে আছেন, তিনি 22 তারিখে রাতে দেশে ফিরবেন। এরপরেই তা সিদ্ধান্ত হবে তার দাফন আসলে কবে হবে এবং কোথায় হবে সেটা আমরা জানতে পেরেছি। মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানেই মূলত দাফন হওয়ার কথা রয়েছে। এবং এর আগে যখন ল্যাব এইড হাসপাতালে হাসান আরিফের মরদেহ রাখা ছিল, সেখানে প্রধান উপদেষ্টা তিনি পৌঁছেছিলেন। তিনি গতকালই আল আজহার বিশ্ববিদ্যালয়ে একটি বক্তব্য রেখেছেন, আজ দেশে ফিরেছেন। বিমানবন্দর থেকেই তিনি তার বহর নিয়ে তিনি হাসপাতালে গিয়েছিলেন এবং জানাজা যে হচ্ছে সেখানেও তিনি এসেছেন। আমরা আরও জানতে পেরেছি এখানে একাধিক উপদেষ্টা এসেছেন, তারা একই সঙ্গে যেমন হাসপাতালে ছিলেন সেই শোক জানানোর পাশাপাশি জানাজায় তারা অংশ নিয়েছেন। এটি নিউজের নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন ভূঁইয়া তিনিও এই জানাজা অংশ নিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। যেহেতু জানাজা এখন শেষ, আমরা দেখছি যে জানাজা শেষ হওয়ার পরে তার মরদেহ নিয়ে আসা কিংবা প্রধান উপদেষ্টার যেখানে প্রত্যাবর্তন কিংবা বিদায় নেওয়া সেই প্রক্রিয়াটি আমরা দেখতে পাচ্ছি। মনে আরেকটি বিষয় জানিয়ে রাখা প্রয়োজন, তিনি কিন্তু একজন লার্নেড, তিনি একজন বিজ্ঞ আইনজীবী ছিলেন। বর্ণাঢ্য তার ক্যারিয়ার, তার সেই আইন পেশার প্রতি শ্রদ্ধা রেখেই মূলত কাল আইন অঙ্গনেই তার দ্বিতীয় জানাজা রাখা হয়েছে এবং এর বাইরে আর কোনো জানাজা আয়োজন করা হবে কিনা সেটি অনেক মানুষেরই হয়তো উৎসুক জানতে চাওয়া প্রশ্ন, কিন্তু এখন পর্যন্ত এটুকুই তথ্য। এবং ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আজ রাতে মূলত প্রয়াত উপদেষ্টা হাসান আরিফ তার মরদেহ তার বাসভবনেই রাখা হবে। আগামীকালই আসলে সেটি আবারও নেওয়া হবে হাইকোর্ট প্রাঙ্গণে। এবং প্রধান উপদেষ্টা এই ঘটনাটিকে তিনি অত্যন্ত শকড বলে অভিহিত করেছেন তার যিনি প্রেস সচিব শফিকুল আলম তিনি। এবং এই শকনেস এর মাত্রা বোঝাতেই মূলত তিনি ল্যাব এইড হাসপাতালে গিয়ে সেখানে উপদেষ্টা হাসান আরিফের যিনি স্ত্রী এবং তার পুত্র মুয়াজ আরিফ তাদের কাছে তিনি পৌঁছেছিলেন এবং সেখানে তিনি সমবেদনা এবং শোক সেটি প্রকাশ করেছেন। এবং এর পাশাপাশি অন্যান্য যে সকল উপদেষ্টা ছিলেন, বিশেষ করে আইন উপদেষ্টা কিংবা পরিবেশ উপদেষ্টা, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা, তারাও তাদের আসলে শোক জানানোর পাশাপাশি এটি আমাদেরকে বারবারই বলছিলেন যে তার মতো একজন বিজ্ঞ ব্যক্তি উপদেষ্টা পরিষদ থেকে তার বিদায়, তার এই প্রস্থান সেটি অনেক বেশি অপূরণীয় ক্ষতি। আমরা দেখছি যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এই মুহূর্তে মসজিদ প্রাঙ্গণ ত্যাগ করছে, বাইতুল আমার মসজিদ তিনি জানাজার অংশ নিয়েছিলেন এবং এখন তিনি বের হচ্ছেন এবং তার কর্মক্ষেত্রে কিংবা তার বাসভবনেই পৌঁছাবেন বলেই ধারণা করা হচ্ছে। প্রধান উপদেষ্টা যেহেতু একটি রাষ্ট্রীয় সফরে ছিলেন, সেই সফর শেষে তিনি কোনো কাল বিলম্ব না করেই এই প্রয়াত হাসান আরিফের প্রতি শ্রদ্ধা জানাতে কিংবা তার পরিবারের প্রতি যেই শোক কিংবা সমবেদনা জানানো সেটি জানাতেই কিন্তু ঘটনাস্থলে এসেছিলেন এবং এখনও জানাজা এসে তিনি তার সেই কতটুকু আন্তরিকতা সেটি তিনি প্রকাশ করলেন। এবং জানাজা শেষ করে তিনি এখন তার কর্মস্থলে কিংবা তার বাসভবনে তিনি ফিরছেন। এর পাশাপাশি একটি তথ্য জানিয়ে রাখা প্রয়োজন যে তার পরিবারের একাধিক সদস্য এই মুহূর্তে এখন দেশের বাইরে, বিশেষ করে তার মেয়ের দেশে ফেরা এবং তার উপরে নির্ভর করছে তার দাফনের দিনক্ষণটি ঠিক করা। যে এবং প্রধান উপদেষ্টার যেই বরাত দিয়ে প্রধান উপদেষ্টার যিনি প্রেস সচিব শফিকুল আলম তার বরাত দিয়ে আমরা জানতে পেরেছি যে আসলে প্রধান উপদেষ্টা ইতিমধ্যেই এই উপদেষ্টার বিদায়কে তিনি বেশ অপূরণীয় ক্ষতি হিসেবে উল্লেখ করেছেন। এর পাশাপাশি তার মরদেহ দেখতে এসেছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি প্রধান যিনি প্রসিকিউটর তাজুল ইসলাম, তিনিও একই কথাই বলেছিলেন যে আসলে আইনের অনেক কঠিন পরিভাষা সেটি আসলে উপদেষ্টা হাসান আরিফের কাছে গেলেই অনেক বেশি সহজতর মনে হতো এবং অর্থাৎ তাকে আইনজীবী হিসেবে তিনি তার দৃষ্টিকোণ থেকে তিনি সেটি ব্যাখ্যা করেছেন। এর পাশাপাশি তার উপদেষ্টা পরিষদে যারা সদস্য ছিলেন তারাও একই কথাই বলছিলেন যে তার মতো অল্পভাষী, তিনি কাজ করতে বেশি পছন্দ করতেন, কথা কম বলতেন, এমনটি দাবি করছিলেন অন্যান্য যে সকল উপদেষ্টা উপস্থিত ছিলেন তারা। এবং আমরা উপদেষ্টাদের পক্ষ থেকে আমরা দেখেছি আরও শোক জানিয়েছিলেন, সেখানে রিজন আপা ছিলেন, তিনিই মূলত আসলে এই মরদেহের আদ্যপান্ত বলছিলেন যে কোথায় কখন নেওয়া হবে। এবং ল্যাব এইড হাসপাতালের বরাত দিয়ে আমরা যেটি জানতে পেরেছিলাম যে দুপুর 3টা নাগাদ আসলে হাসপাতালে নেওয়া হয়, যদিও হাসপাতালে নেওয়ার পূর্বেই তিনি মৃত্যুবরণ করেছিলেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে নিশ্চিত করেছেন। আমরা দেখছি যে জানাজা অংশ নেওয়া অন্যান্য আরও উপদেষ্টা যারা আছেন